হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। ঘুম থেকে চোখ খুলতেই দেখি বাইরে বৃষ্টি। মনটা তো একটু খারাপ হয়েই গেল, তবে রেডি হয়ে যখন বেরোচ্ছি তখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে। আর আজ আমরা চললাম উদয়পুর থেকে কুম্ভলগড়ের রাস্তায়। তবে যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর, দুপাশে পাহাড় আর মাছ দিয়ে রাস্তা চলে গেছে। তবে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর যেতে যেতে এই রকম কয়েকটি হোটেল নজরে পড়লো, যেগুলো দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো হোটেল। মনে হচ্ছিল এখানেই একবার থমকে দাঁড়াই। তবে চলুন, আজ তো আমাদের লক্ষ্য কুম্ভলগড়ের ফোর্ট। ওই যে ফোর্টের মাথাটি দেখা যাচ্ছে যেতে যেতে। কুম্ভলগড় নামটি শুনলেই ইতিহাসের কথা মনে পড়ে যায় আর গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। গড়ের একদম প্রায় ভেতরেই পার্কিংয়ের জায়গা রয়েছে, তো সেখানে গাড়িটি পার্কিং করে এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাব। সেখানে তো টিকিট কাটতে হবে। তবে টিকিট এখানে আপনি দুরকমভাবে কাটতে পারবেন, অনলাইন আর অফলাইন। আমরা অবশ্য অনলাইনেই কেটেছিলাম। মাথা পিছু 40 টাকা করে এখানে টিকিট লেগেছে। আর 15 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য ফ্রি এন্ট্রি। টিকিট কাটা হয়ে গেছে, চলুন ভেতরে যাই। আর আসতেই নজরে পড়লো কুম্ভলগড়ের একটি ম্যাপ, আর সেটি ঝটপট ফটো তুলে নিয়ে আর কুম্ভলগড়ের পাশে একটি লেখা রয়েছে, সেই লেখাটিও পড়ে নিয়ে চলে গেলাম মন্দির চত্বরের দিকে। এই যে এখন যে দিকটাতে এসেছি এটি হলো ফোর্টের মন্দির চত্বর। এদিকে শিব মন্দির আর অন্যান্য অনেক কটাই মন্দির রয়েছে। আর এই অনেক কটা মন্দিরের মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির হলো শিব মন্দির। চলুন, মন্দিরগুলো তো ঘোরা হলো, এরপর এই সিঁড়ি ধরে উঠবো একদম প্রাচীরে। আর প্রাচীরে ওঠার জন্য এই রকম সিঁড়ি চারিপাশ ধরেই করা রয়েছে। কিছু দূর পর পর গিয়েই আপনি উঠতে পারবেন প্রাচীরে এই সিঁড়ি ধরে। আর আমরাও এইরকম একটা সরু সিঁড়ি ধরে এখন উঠে গেছি প্রাচীরের উপরে। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর, চীনের মহাপ্রাচীরের পরেই এই প্রাচীরের স্থান। ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই প্রাচীরটি প্রায় 36 কিলোমিটার জুড়ে রয়েছে। আর প্রাচীরের উচ্চতা কোথাও কোথাও প্রায় 25 ফুট। ভাবুন একবার। দাঁড়ান, এই প্রাচীরের ওপর থেকে মন্দির চত্বরের চারিপাশটা একবার দেখি, কি সুন্দর লাগছে দেখুন। আজ একটু মেঘলা করে রয়েছে, বেশ পরিষ্কার দেখা যাচ্ছে না। মনটা যে কি খারাপ লাগছে, মনে হচ্ছে আজকের দিনেই বৃষ্টি হতে হলো। যাই হোক, দেখতে অবশ্য খারাপ লাগেনি। দাঁড়ান, এত উঁচু প্রাচীর থেকে দেখি তো নিচেটা দেখতে পাই কি না। কতটাই বা দেখতে পাবো, না পুরোপুরি নিচটা দেখতেই পাচ্ছি না, এত উঁচু প্রাচীর। ভেবেছি প্রাচীরের ওপরে ওপরেই অনেকটা চলে যাব একদম ফোর্টের কাছাকাছি, কিন্তু না, ফোর্টের কাছে যেতেই দেখলাম প্রাচীরের রাস্তা বন্ধ, ওখান থেকে নেমে যেতে হবে। তাই নেমেই এখন ফোর্টের ভেতর দিয়ে হাঁটা শুরু করলাম। ডিসেম্বর মাস, একেই তো ঠান্ডা, তার ওপর আবার আজ মেঘলা ওয়েদার। ভাবলাম ঠান্ডা লাগবে, কিন্তু হাঁটতে হাঁটতে দেখি ঘাম ছুটে গেল। আর হাঁটতে হাঁটতেই একবার করে থমকে দাঁড়াচ্ছি, প্রাচীরের চারিপাশটা দেখছি। যদি আকাশখানা একটু পরিষ্কার হয় আর বেশ ভালো মতো করে প্রাচীরটা দেখতে পাই। যাই হোক, এখন এমন একটা জায়গায় পৌঁছেছি, বেশ একটা খোলা মাঠের মতো রয়েছে। দেখুন, অনেকটা ওপরে উঠেছি আর বেশ সুন্দর একটা খোলা জায়গা। আর এখান থেকে একদম ওপরের গম্বুজটা দেখা যাচ্ছে। বেশ সুন্দর লাগছে চারিপাশটা, জানেন তো। কুম্ভলগড় ফোর্টটি যে পাহাড়ের ওপর রয়েছে, সেই পাহাড়টির নাম জানেন? সেই পাহাড়টির নাম হলো মাওলানি পাহাড়। এই ফোর্টটির তৈরির কাজ শুরু হয় 1458 সালে মহারাজা খুম্বার হাত ধরে। আর এখানেই জন্ম নিয়েছিল মহারানা প্রতাপ। এখন অবধি তো বেশ অনেক কটাই ফোর্ট দেখলাম, তবে প্রত্যেকটা ফোর্টের ভেতরেই জানেন তো মিউজিয়াম রয়েছে। তবে এই ফোর্টের ভেতরেই দেখলাম মিউজিয়াম নেই, শুধু চারিপাশটা ফোর্টটা ঘুরে দেখতে পারেন আপনি। চলুন ফোর্টের ভেতরে ঘরগুলি ঘুরে দেখি একবার করে। আর ভেতর দিয়েই সিঁড়ি রয়েছে ওঠার, তা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এখন যে ঘরটিতে দাঁড়িয়ে রয়েছি, এই ঘরটি দেখুন পুরোটাই শ্বেত মার্বেলের তৈরি।
তবে ঘরগুলির সাইজ খুব একটা বড় নয়, বেশ ছোট ছোট, কিন্তু প্রত্যেকটা ঘরের ভেতরেই খুব সুন্দর ডিজাইন করে জানালা করা রয়েছে। আর ওপরে ওঠার যে সিঁড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ ছোট ছোট, মানে একজন উঠলে আরেকজন নামতে অসুবিধাই হবে। এখন ফোর্টের ওপরে যেখানে গম্বুজ রয়েছে সেই গম্বুজের একদম মাথার ওপরে পৌঁছে গেছি। বেশ খোলা অনেকটা ছাদের মতো জায়গা রয়েছে। আর এখান থেকে চারিপাশটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। যদিও আজ চারিপাশ মেঘে ঢাকা রয়েছে, আমি হয়তো যতটা চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো ততটা আপনাদের দেখাতে পারছি না। আর ওপরে দাঁড়িয়ে জানেন তো বেশ অনেকক্ষণ অপেক্ষা করলাম। ভাবলাম যদি একটুখানি আকাশটা পরিষ্কার হয় তবে চারিপাশের প্রাচীরটা খুব সুন্দরভাবে দেখা যাবে, কিন্তু তার আর ভাগ্য হলো না। আর দাঁড়িয়ে থাকতে থাকতেই ভাবলাম এত সুন্দর জায়গায় কয়েকটা পোজ দিয়ে ভালো করে ফটোই তুলে নিই। ওই দেখুন জিসান এখন পোজ দিয়ে শুয়ে পড়েছে একদম ফটো তোলার জন্য। আর জানেন তো অনেকটা হেঁটে উঠেছি, আর সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি তো, আর দুপুর হয়ে এলো, খিদেটাও পেয়েছে বেশ। তাই মেঘ সরার অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটু চিড়ে মুড়ি মুখেই দিই। কি আর করব, জিসানেরও খুব খিদে পেয়ে গেছিলো, তাই ও এখন খেতে বসে গেছে। এখানে একটু পেট পুজোটা করে নিলাম, আর অপেক্ষা করতে করতে দেখলাম মেঘ যেন আরও ঢেকে আসছে, ক্লিয়ার হবার তো নামই নেই। যাই হোক, কী আর করব, তাই এখন ফোর্টের নিচে নেমে চলে এসেছি আবার সেই প্রাচীরের দিকে। প্রাচীরটা যেন ছেড়ে যেতে মন চাইছে না। এখানেই তো আজকের একটা বেলা পেরিয়ে গেল, তাই এখান থেকে বেরিয়ে এখন যাব আমরা পরের দেখার জায়গা। উদয়পুর থেকে কুম্ভলগড়ের ডিস্টেন্স প্রায় 85 কিলোমিটার। আপনারা গাড়ি ভাড়া করেও আসতে পারেন, বা রুটের বাস চলে তার সময় যেন আপনারা চলে আসতে পারেন। আজকের পরের দেখার জায়গা রক্ততলাও। হলদিঘাটির যুদ্ধ তো ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, আর আকবরের সঙ্গে মহারানা প্রতাপের সেই যুদ্ধে যে রক্তক্ষরণ হয়েছিল সেই রক্তই এখানে একটি তালাও আছে, মানে একটি পুকুর আছে, সেখানে এসে জমা হয়। আসলে সেটি পুকুর নয়, সেটি মাঠ ছিল একসময়, সেখানে জমা হয়, কিন্তু এখন সেটিকে খনন করে সেটা একটা লেকের মতো ছোট্ট বানানো হয়েছে, যাতে সেটি সংরক্ষণ করে রাখা যায়। চলুন সেদিকে যাই। ভাবুন তো, এত এত সৈনিকের সেই রক্ত গড়িয়ে এসে এই পুকুরের মধ্যে জমা হয়েছিল, ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। আপনারা যারা এদিকে আসছেন তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। এই জায়গাগুলো না দেখলে অনেকটাই মিস করে যাওয়া হবে। যদিও আপাত দৃষ্টিতে এই জায়গাগুলো দেখে মনে হবে কিছুই নেই, কিন্তু ইতিহাসের পাতায় এর নাম বরাবর রয়ে যাবে। হলদিঘাটির যুদ্ধে রক্ত তো এখানে এসে জমা হয়েছিল বুঝলাম, কিন্তু চলুন হলদিঘাটির যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গাটি একবার দেখে নিই। আর এখন সেই জায়গাতেই এসে পৌঁছেছি। দেখুন, এই জায়গাতেই হয়েছিল হলদিঘাটির যুদ্ধ। পাহাড়টি, দুদিকের পাহাড়টা কিন্তু একদম হলুদ বর্ণের, সেই জন্যই এই জায়গাটার নাম হয়েছে হলদিঘাটি। হলুদ বর্ণের মাটি, তবে দুদিকে পাহাড় আর মাঝে রাস্তা। এই রাস্তাটার একটু এখন কাজ চলছে, আর আজ তো বৃষ্টি হয়েছে, তাই একটু বেশ কাদা কাদা ভাব রয়েছে। তবে এখানে নেমে একটুখানি না দাঁড়ালে যেন মনটা ভালো লাগছিল না। চলুন এরপরে এখন চলে এসেছি আমরা চেতকের সমাধি। মহারানা প্রতাপের প্রিয় ঘোড়া চেতক, যার একটি পা ভেঙে যাওয়াতেও সে যুদ্ধ চালিয়ে গেছিল, আর এখানেই তার রয়েছে সমাধি। চলুন তার চারিপাশটা একবার ঘুরে দেখি। সমাধির মধ্যে এই যে দেখছেন মূর্তি করা রয়েছে, এখানে চারিপাশে 4টি মূর্তি করা রয়েছে, সেগুলিও মহারানা প্রতাপের। মহারানা প্রতাপ কোথাও পুজো করছেন, কোথাও আবার চেতকের পিঠে চেপে রয়েছেন। আর এখানে একটি শিব মন্দিরও রয়েছে, সেই শিব মন্দিরেই নাকি মহারানা প্রতাপ যুদ্ধের আগে পুজো করে বেরোতেন। চলুন শিব মন্দিরটা একবার চাই। এখানে আপনি যে কোনো সময় এসে শিবের মাথায় জল ঢালতে পারেন। তা আমাদের মধ্যেও কেউ কেউ শিবের মাথায় জল ঢেলেছিল, আর আমরা তবে প্রণাম করে বেরিয়ে এলাম। এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে এলো, আর আমরা
আজকের পরের জায়গা যাব একলিঙ্গজি শিবের টেম্পল। এই মন্দিরটি এখানে সবচেয়ে পুরনো মন্দির, তবে মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না। তবে ভেতরটা যদি দেখাতে পারতাম সত্যি অবাক হতেন। আজ তো আর হাতে সময় নেই। আজ এখান থেকে হোটেলে ফিরে আবার ব্যাগপত্র গুছিয়ে রাত্রেই বেরিয়ে পড়তে হবে। আমাদের ট্রেন রয়েছে পরের জায়গা যাওয়ার। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, আর কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর অন্যদের দেখার জন্য একটি শেয়ারও করে দিন। চলুন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। হোটেলে গিয়ে ঝটপট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়তে হবে ট্রেন ধরার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে পরের স্টেশনে নেমে। পরের স্টেশন জয়পুর। ততক্ষণের জন্য টাটা।